দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা এলফিস এবং আমাদের এই নিউ ইয়র্ক স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা মূলত আমরা যে পর্বগুলো সাজাই সেটা হচ্ছে ইউএসসিআইএস এর কারেন্ট যে নীতিমালা আসে সেটার উপরে ভিত্তি করে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি এবং বরাবরের মতো এই পর্বেও আমরা সাজিয়েছি যে অ্যাসাইলাম নিয়ে আসলে আমরা দেখেছি যে 2-3 দিন আগেই কিন্তু একটা নতুন নীতিমালা দিয়েছে ইউএসসিআইএস। সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং পাশাপাশি আমরা অন্যান্য ইমিগ্রেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমেই চলে যাচ্ছি মঈন ভাই আপনার কাছে, যে এই যে জুলাই 27-এ একটা নীতিমালা এসেছে যে ইউএসসিআইএস বলেছে যে অ্যাসাইলাম যে কেসগুলা তারা কিন্তু এখন কোনো ইন্টারভিউ নেবে না, ডাইরেক্ট কোর্টে চলে যাবে। এটা নিয়ে আসলে আপনি কি ভাবছেন বা কিভাবে দেখছেন? ধন্যবাদ এলভিস। আসলে অ্যাসাইলাম যারা আমেরিকায় ফাইল করে এটা অনেকগুলো কারণে হতে পারে। এর মধ্যে একটা কারণ হচ্ছে রাজনৈতিক আশ্রয়, যেটা আপনারা বলে থাকেন। অ্যাসাইলাম মানে রাজনৈতিক আশ্রয় না, আর অনেকগুলো বিষয় আছে এখানে। সোশ্যাল গ্রুপ থাকতে পারে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন থাকতে পারে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো অ্যাসাইলাম আগে যেই ভাবে হতো এটা হলো অ্যাসাইলাম ফাইল করার পরে আমেরিকাতে অ্যাসাইলাম ফাইল করার পরেই তাদেরকে একটা নির্দিষ্ট সময় পরে ইউএসসিআইএস ইউনাইটেড স্টেটস কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস তাদেরকে একটা নির্ধারিত অ্যাডজুডিকেশন অফিসার ইন্টারভিউটা নিত আগে প্রাথমিক তথ্য যাচাই করার জন্য। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে অ্যাডজুডিকেশন অফিসার এটা অ্যাপ্রুভ না করে কোর্টে পাঠিয়ে দিত। কিন্তু বর্তমান 27 জুলাই মেমো অনুযায়ী এই যে দীর্ঘসূত্রিতার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডজুডিকেশন অফিসার আর ইন্টারভিউটা নেবে না, তারা সরাসরিটা কোর্টে পাঠিয়ে দেবে। কোর্টে পাঠানোর অর্থ হচ্ছে যে তাদের উদ্দেশ্যটা যেটা ব্যাকলগটা মানে যেটা শিথিল হয় বা একটা কমানোর জন্য। কারণ অনেকে দেখা যায় যে 10 বছর আগে অ্যাসাইলাম ফাইল করেছে, তাদের এখনো তাদের ইন্টারভিউ হয় নাই। সেই সর্বোপরি অনেকগুলা কমপ্লেনের প্রেক্ষিতে, আর যেহেতু এই দেশে এখন ট্রেস করা কঠিন হচ্ছে, এজন্য তারা চাচ্ছে সরাসরি কোর্টের মাধ্যমে অ্যাডজুডিকেট করা। এবং কোর্ট যেন কোর্টের মাধ্যমে গেলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। প্রথম হচ্ছে যারা ধরেন অ্যাসাইলাম ফাইল করছে তাদের যদি সঠিক ক্লেম হয়ে থাকে, জেনুইন ক্লেম হলে তাদের জন্য খুব স্বল্প সময়ে কেসটা কোর্টে যাবে, জাজের সামনে আপনি কেসটা প্রেজেন্ট করতে পারবেন। এবং যদি সলিড ক্লেম হয়ে থাকে, জেনুইন ক্লেম হয়, আপনি দুনিয়ার যেখানে যান না কেন কেস আপনি উইন করতে পারবেন। যারাই মনে করতো যে শুধুমাত্র ফাইল করার জন্য অ্যাসাইলাম ফাইল করব, থাকার জন্য করব, সেই সুযোগটা আসলে বন্ধ হয়ে যাওয়ার একটু ভয়ের বিষয় যে তারা সময়টা আর পাচ্ছে না। কিন্তু পৃথিবীর যেই দেশ থেকে, এটা শুধুমাত্র আমরা বাংলা ভাষায় কথা বলছি, শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা ওয়ার্ল্ড ওয়াইড যারাই আসলে অ্যাসাইলাম করছে 195টা দেশের যারাই আমেরিকাতে আসেন অ্যাসাইলাম ফাইল করে সবার জন্য প্রযোজ্য। কারণ ব্যাকলগটা রিডিউস করার জন্য অ্যাসাইলাম হচ্ছে একটা আপনার ইমিগ্রেন্টদের অধিকার। যদি এই দেশে কেউ যে দেশ থেকে আসুক না কেন, যদি সে প্রমাণ করতে পারে তার নিজ দেশে তার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার নিপীড়ন, নির্যাতনের ইতিহাস এবং সম্ভাবনা থাকে, তাহলে সে এই দেশে আশ্রয় প্রার্থী এবং এই দেশে সে থাকার জন্য যোগ্য। আর অ্যাসাইলামের সুবিধাটা হচ্ছে এই দেশে আসার পর ফাইল করার পরেই সে কিন্তু পাবলিক চার্জের আওতায় না। অনেকেই মনে করে যে আমাদের প্রশ্ন আসে যে স্যার আমি অ্যাসাইলাম ফাইল করেছি, এখন মেডিকেড নেব কিনা। অ্যাসাইলাম বা শরণার্থী তাদের কিন্তু পাবলিক চার্জের আওতায় তারা এক্সেম্পট করা, তাদের জন্য সবকিছুই শিথিল, কারণ তারা নির্যাতিত, নিপীড়িত এবং তারা ইউএন চার্টার অনুযায়ী তাদের অধিকারটা একটু সব দেশে দিয়ে থাকে। যদি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অধিকারটা নাই, কিন্তু উন্নত দেশে এই অধিকারটা সব দেশে আছে এবং তাদের সুবিধাগুলো দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা ভয় না পেয়ে, অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে কেসটা ডিনাই হয়ে গেল না, আপনার কেসটা কোর্টে যাওয়া মানে ডিনাই হওয়া না। কোর্টে যাওয়া মানে আপনাকে উচ্চতর জায়গায় সুযোগ দেওয়া হলো, যাদের অথরিটি আরো বেশি আছে। কোর্ট চাইলে আপনার কেস গ্রান্ট করতে পারে এবং ডিপোর্টও করতে পারে, কিন্তু অ্যাসাইলাম অফিসার চাইলে গ্রান্ট করতে পারে কিন্তু আপনাকে ডিপোর্ট করতে পারে না।
সেই ক্ষেত্রে কোর্টের যে জুরিসডিকশন বড় এবং আপনাকে কোয়েশ্চেন যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন আপনি এখানে উইন করার সম্ভাবনা অনেক বেশি। এই যে আপনার কথার সূত্র ধরে আমার একটা প্রশ্ন আসলো, আপনি বলছিলেন যে আসলে কোর্টে গেলে সরাসরি সেখানে আসলে ডিসিশন হবে, কিন্তু যদি ডিপোর্টেশনের আপনার যদি এরকম হয় যে হ্যাঁ তারা আপনার একটা ডিনাইল হলো, তাহলে কি কোর্ট থেকে অ্যারেস্ট হবে বা এইটা যদি একটু। ধন্যবাদ। প্রশ্নটা হচ্ছে এরকম যে মানুষ ভয়ের জন্য পাচ্ছে, অনেকে ভয়ে কোর্টে যেতে চায় না, কিন্তু এক্সপায়ার্ড রিমুভালে যদি আপনি না পড়েন কোর্টে ভয়ের কোনো কারণ নাই। কোর্টে দেওয়া মানে হচ্ছে আপনাকে কোর্টে কেসটা প্রেজেন্ট করতে হবে, এবং যদি কেউ ভয় পেয়ে কোর্টে হাজিরা না দেয় তখন কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারে, আইস তাদেরকে খুঁজবে। আর যদি কোর্টে সঠিকভাবে হাজিরা দেয় এবং সে যদি আনডকুমেন্টেড না থেকে থাকে, যদি এক্সপায়ার্ড ভিসা নিয়ে অথবা আনডকুমেন্টেড আনঅথরাইজড স্টে থাকে আমেরিকাতে, তখন তাকে অ্যারেস্ট করতে পারে। আবার কেউ যদি বর্ডার দিয়ে ক্রস করে আসে, ইন্টারভিউ ছাড়া আসে, তাদেরকে অ্যারেস্ট করতে পারে। এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে একজন অভিজ্ঞ অ্যাটর্নি এট ল আমরা যারা আছে তাদের সাথে কথা বলা, আসলে আপনার রিস্কটা আছে কিনা। অনেক সময় দেখা যায় অ্যাসাইলাম ফাইল করলেও রিস্ক। সবাই যে অ্যাসাইলাম ফাইল করবেন এবং আপনি বলবেন কোর্টে যাবেন না, এমনি হয়তো কোর্টে না গেলে আপনার ডিপোর্টেশন নাই, কিন্তু যদি অ্যাসাইলাম ফাইল করার পরে যদি আপনি কোর্টে না যান ইউ উইল বি ডিপোর্টেড। আর যদি ফাইল নাই করেন তখন তো আপনার কোর্টে ফাইলটা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনারা ভেবে চিন্তে ফাইল করতে হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব, কোনো ধরনের মিথ্যা তথ্য, মিথ্যা ডকুমেন্ট যদি আমেরিকার ইমিগ্রেশনে আপনি সাবমিট করেন, 10 বছর পরে যদি এটা ধরা পড়ে, ইউ আর এট রিস্ক অ্যাজ অলওয়েজ। কিন্তু ধরেন এই যে আপনি বলছিলেন যে ব্যাকলকের কারণে হয়তো বা ইউএসসিআইএস এই ধরনের নীতিমালা দিয়েছে, তাহলে ব্যাকলকে যারা আছে, যাদের মনে করেন একটা ইন্টারভিউ হয়েছে অলরেডি কিন্তু হয়তো বা ফাইনাল ইন্টারভিউর জন্য তারা ওয়েট করছে, বা নতুন যারা ফাইল করছে, এই মানে ফাইলগুলোকে আসলে কিভাবে এখন। ধন্যবাদ। আমেরিকায় দুই ভাবে দেখা হয়, লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এইরকম ভাবে দেখা হয়। অনেকের দেখা যায় যে 2017-18 সালে ফাইল করা আছে তাদেরকে এখনো ডাকা হচ্ছে না। আবার অনেকের দেখা যাচ্ছে যে 3 মাস আগে ফাইল করলেন, আপনাকে 6 মাস আগে ফাইল করলেন, আপনাকে তাৎক্ষণিকভাবে ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হচ্ছিল এবং হচ্ছে এবং কোর্টে পাঠানো হচ্ছে। ইউজুয়ালি যাদের ফাইলের বয়স 2 বছরের কম তাদেরকে সচরাচর এক্সপায়ার্ড রিমুভালে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে তাদেরটা হয়তো পরেই আসবে, এটা ইউএসসিআইএস ডিসাইড করবে কি মেথডে তারা এখানে ইন্টারভিউ প্রসেসটা ক্রিয়েট করবে। যদি একবার ইন্টারভিউ হয়ে থাকে কার ইউএসসিআইএস এ, তার নেক্সট স্টেপ হচ্ছে ইমিগ্রেশন কোর্ট। ইমিগ্রেশন কোর্টে তাকে তখন হিয়ারিং এ ডাকবে। প্রথম হচ্ছে মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং। মাস্টার হিয়ারিং এ শুধু তাকে জানতে চাইবে সব সঠিক ঠিক আছে কিনা, তাকে ডেট দিয়ে দেওয়া হবে, তার ট্রায়ালটা কোন ডেটে হবে, ট্রায়ালের ডেটে তার ফাইনাল সিদ্ধান্ত হবে, ফাইনাল হিয়ারিং হবে। তার সবকিছু ডকুমেন্ট ঠিক থাকলে, টেস্টিমনি ক্লিয়ার হয়, সব সাপোর্টিং ডকুমেন্টস থাকে, তার কেস গ্রান্ট হবে। আর যদি ডিসক্রিপেন্সি থাকে, তার যদি মনে হয় যে ক্লেমের সাথে তার কথার মধ্যে মিল নাই বা প্রপার ডকুমেন্ট নাই বা বিশ্বাসযোগ্য না, তখন তাকে ডিনাই করতে হবে। ডিনাই করার পরে তার সর্বোচ্চ 30 দিন থাকে, সে হায়ার কোর্টে বিআইএ বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলেশে অ্যাপিল করতে পারে। অ্যাপিল করার পরে একটা সময় পাবে। অ্যাপিলে যদি তার পক্ষে আসে, আবার রিমান্ড করে লোয়ার কোর্টে কেসটা দিতে পারে। অ্যাপিলে যদি হেরে যায় তখন তার নেক্সট স্টেপ হচ্ছে ইউএস সার্কিট কোর্ট, যে স্টেটে সে থাকে না কেন, সার্কিট কোর্টে সে কেসটা প্রেজেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং কখনোই, আবারও বলছি, আপনাদের যে তথ্যগুলো দিচ্ছেন, স্পেশালি অনেকে তাদের মেইলিং অ্যাড্রেস খবর রাখে না, দেওয়ার পরে দেখতে চলে যায়, অ্যাড্রেস চেঞ্জ করে। যদি কোনো মেইল মিসিং করেন ইজ সিরিয়াস, ইটস এন ওন রিস্ক। কারণ মেইল যদি মিস করেন, কোন ডেটে যদি আপনি হাজির না হতে পারেন, আপনার ইন অ্যাবসেন্সে ডিপোর্টেশন হয়ে যায়। আবার অনেকের মধ্যে কিন্তু এক ধরনের প্রশ্ন থাকে, এটা আমি বলবো যেটা সোশ্যাল মিডিয়া বলি বা আমরা ভুল ইনফরমেশনের ক্ষেত্রে বলি, যে অনেকে হয়তো অ্যাসাইলাম করেছে এবং সে ভাবে যে হয়তো বা আমি জানি না এটা কতটুকু সত্য, যে I-589 যে কোনো সময় আসলে এই ফর্মটা চেঞ্জ করা যায়, এটা আসলে কতটুকু সত্য বা এটা। ধন্যবাদ। ফর্ম চেঞ্জ করার অর্থ হচ্ছে আপনি যখনই আপনি যেখানে থাকেন না কেন, আপনার যদি তথ্য পরিবর্তন হয়, আপনি অবশ্যই এগুলা চেঞ্জ করবেন, প্রপারলি চেঞ্জ করা উচিত। কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার সবকিছু। কিন্তু আপনার যে মৌলিক যে তথ্যগুলো তো কখনো চেঞ্জ হয় না, কারণ আপনার নাম কখনো চেঞ্জ হয় না, আপনার ডেট অফ বার্থ কখনো চেঞ্জ হবে না, আপনার মায়ের নাম, বাবার নাম কখনো চেঞ্জ হয় না। এগুলো তো ওয়ান্স ফর লাইফটাইম। আপনার যে চেঞ্জগুলো হচ্ছে আপনার
ঠিকানা পরিবর্তন হতে পারে, অবশ্যই আপনি জানাতে হবে। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। এবং যদি আপনার ক্লেম পরিবর্তন হয়, ধরেন আপনি কারো দ্বারা নির্যাতিত হয়েছেন, ভবিষ্যতে অন্য কেউ নির্যাতন করছে আপনাকে, ওটা অবশ্যই আপনি যখন অ্যাডেন্ডাম দিবেন, অ্যাড করবেন, অ্যাডে আসতে হবে, কারণ সঠিক তথ্য সবসময় দেওয়া উচিত। আর এই যে আপনি বলছিলেন যে সঠিক তথ্য দেওয়ার ব্যাপারে, ডকুমেন্টসের ব্যাপারে বলছিলেন, তো ধরেন কেউ একজন অ্যাসাইলাম করলো এবং তার স্টোরিটা ধরেন একরকম, যেহেতু তার পরিস্থিতি একরকম ছিল, এবং দিন দিন কিন্তু আসলে পরিস্থিতি চেঞ্জ হয়। আমি যদি বাংলাদেশের দিকেই চলে যাই, যে হয়তো 6 মাস আগে একরকম পরিস্থিতি ছিল এবং 6 মাস পরে পরিস্থিতি আলাদা। স্টোরির ক্ষেত্রে আসলে কি ধরনের ইফেক্ট পড়ে এটার উপরে? ধন্যবাদ। আমি আবারও বলছি, যখনই আপনার কোনো পরিবর্তন হবে আপনি অবশ্যই জানাবেন, এবং আপনি যখন ফাইনাল হিয়ারিং এর আগে ডেফিনেটলি আপনি আপনার যে তথ্যগুলো দিতে চাচ্ছেন সঠিক ক্লেম দিতে হবে। আপনার কথার সাথে আপনার স্টেটমেন্ট যে সাবমিট করবেন অবশ্যই মিল থাকতে হবে, এবং এক্ষেত্রে সবসময় জেনুইন কেস সবসময় উইন করার সম্ভাবনা আমি বলবো 100%। কারণ যদি যে কেস জেনুইন না হয়, আপনি যদি মিথ্যা তথ্য দিলে আপনি ভুল করবেন। সঠিক তথ্যের ভিত্তিতে যে কোনো কেস আমরা ফাইট করতে পারি। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে এই যে বিবাহের মাধ্যমে আসলে গ্রিন কার্ড পাওয়া বা পরবর্তী যে ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ হওয়া, সেটার ক্ষেত্রে একটা সময় কিন্তু দেখা যেত যে আসলে যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু বাংলাদেশে, প্যারেন্টসও চাইতো আসলে বাংলাদেশ থেকে মানে বিয়ের মাধ্যমে আসলে এখানে পরিবারকে আনা। সেই ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে 1 বছর 1.5 বছর একটু শিথিলতা এবং ভিসা নিয়ে অনেক জটিলতা। অনেকে ভাবছে যে আসলে বিয়ের আগে যদি K1 ভিসা, যেটা ফিয়ান্সে ভিসা বলে, সেই ক্ষেত্রে আসলে কতটুকু সুযোগ আছে। আবার এটাও কিন্তু মানুষ মনে করছে যে মুসলিম দেশ, সেই ক্ষেত্রে কি আসলে K1 ভিসাটা মুসলিম দেশগুলোর জন্য কতটুকু প্রযোজ্য, আপনি যদি এটা নিয়ে। ধন্যবাদ। আমেরিকায় যেমন বিবাহের মাধ্যমে গ্রিন কার্ড দেওয়া যায়, তেমনি বিবাহের আগেও যদি কেউ বাগদত্তা থাকে, ফিয়ান্সে থাকে, এটা আজকে না, এটা অনেক বছর যাবত, দশকের 10 বছর যাবত এটা হচ্ছে চিরাচরিত নিয়ম যে K1 ভিসা, যে ফিয়ান্সে ভিসা। যে ফিয়ান্সে ভিসাটা হচ্ছে আপনি যদি বাগদত্তা কেউ থাকে, যার সাথে আপনি কমিটেড যে আপনি তাকে বিয়ে করবেন, তাহলে আপনার যেহেতু বিভিন্ন দেশে 75 কান্ট্রিজে এখনো যে ইমিগ্রেন্ট ভিসা বন্ধ, কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা চালু আছে। নন ইমিগ্রেন্ট ভিসার মধ্যে K1 ভিসা আছে, K3 ভিসা আছে। সো এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা, এই বিষয়টা। সো অবস্ট্রাকলটা হচ্ছে এখানে সাধারণত K1 ভিসাতে দেখা করতে হয় ফিয়ান্সের সাথে, পুরুষ হোক মহিলা হোক, লাস্ট 2 ইয়ার্স তার সাথে দেখা হয়ে থাকলে ভালো। যদি কোনো কারণে দেখা না করতে পারেন, এক্সেপশন দিয়ে আমরা কেস করি যে তার কোনো ধরনের মানসিক বা চাকরিগত বা কোনো কারণে সে যেতে পারে না, কিন্তু হি ইজ কমিটেড টু ম্যারি দ্যাট গার্ল অর শি ইজ কমিটেড টু ম্যারি দ্যাট বয়, গাই। সো এই ক্ষেত্রে এক্সেপশনের সুযোগ আছে, আপনি ফাইল করতে পারেন। এই ক্ষেত্রে সময় লাগে, কম সময় লাগে, এবং রিস্কটা কম এই ক্ষেত্রে, যে তাদেরকে হয়তো 12 মাস থেকে 16 মাসের ভিতরে দেশে আনা সম্ভব, এবং এমবাসি চাইলে ভিসা দিতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। আর যদি I-130 করে আপনি সরাসরি যদি ইমিগ্রেন্ট ভিসা আনতে চান, এই ক্ষেত্রে যেহেতু ব্যাকলগ এখন অনেক বেশি, ওই জন্য আসলে প্রশ্নটা ছিল। এই ক্ষেত্রে আপনি জোর করার কিছু নাই। আবার অনেকে বিয়ের পরে যাদের কেস বর্তমানে USCIS পেন্ডিং আছে, তারা চাইলে আমরা K3 ভিসায় তাদেরকে
অ্যাপ্লাই করে থাকে এবং তারা এখানে চলে আসতে পারে, যে এখানে আসার পরে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। সেই ক্ষেত্রে বুঝতে হবে যে বিবাহিত K3 হতে বিবাহিত হতে হবে, আর K1 এ বিবাহ হতে হবে না। আপনি মিথ্যা তথ্য দেওয়া, যদি কেউ যদি মেরিড থাকে এবং বলে যায় মেরিড না, দ্যাটস এ অফেন্স, দ্যাটস এ ক্রাইম। তো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। বিবাহিত হয়ে থাকলে K3 ভিসা, বিয়ে না হয়ে থাকলে K1 ভিসা। অনেকে হয়তো ভাবতে পারে যে আমি তথ্য গোপন করে আসি, তথ্য গোপন করলে যদি তারা কখনো জানে তার মিথ্যা তথ্য দিয়ে K1 ভিসা নিয়েছেন, আপনি বাতিলযোগ্য। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে K3 K1 এর যে ডিফারেন্সেসটা, তো এখন যদি কেউ মনে করে, মানে আমাদের প্রবাসীদের জন্যই আসলে যেহেতু অনুষ্ঠানটা, যদি কেউ মনে করে আচ্ছা ঠিক আছে আমার হয়তো 6 মাস পরে বিয়ে, তার আগে কথা টথা হয়ে গেছে, সবকিছু সব ঠিকঠাক, এবং অফিসিয়ালি আপনি যেটা বলছিলেন যে ফিজিক্যালি হয়তো তার দেখা হয়েছে, বা এখন তো আসলে মানে কি বলবো যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের অনুষ্ঠান করে আসলে এঙ্গেজমেন্ট হয়, অনেক কিছু, সেইটা কি আসলে প্রেফার করা উচিত? আপনি কি মনে করেন? ধন্যবাদ। রিকোয়ারমেন্ট বললাম, যদি আপনার দেখা হওয়াটা রিকোয়ার্ড, কিন্তু এটা ওয়েভ করা যায় যদি আপনি কোনো কারণ দর্শাতে পারেন যে আপনি দেখা করার সুযোগ পান নাই বা ধর্মীয় কারণে দেখা করতে চাচ্ছেন না, আমরা এক্সেপশনটা নিয়ে কাজ করি। কিন্তু অনেকে দেখা যায় প্রতারিত হচ্ছে বর্তমানে, এই যে K1 K3 ভিসা প্রতারিত হচ্ছে। এই প্রতারণার কারণে USCIS এক্সট্রা কেয়ারফুল থাকে। হ্যাঁ, যদি আপনি প্রপার ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনার আসলে যাওয়াটা উচিত ছিল কিন্তু আপনি যেতে পারেন নাই কোনো এক্সেপশনাল কারণে, ডেফিনেটলি তারা এটা গ্রহণ করবে। সো এই ক্ষেত্রে সবাইকে বলবো যে আপনারা যখনই যে বেনিফিটের জন্য অ্যাপ্লাই করবেন না কেন, বি অনেস্ট এবং মিথ্যা তথ্য দেওয়া যাবে না। চলে যায় একটু F4 এ। F4টা এখন কি মানে যে পরিস্থিতি, আসলে সবাই আসলে একটা ভয়ের ভিতরে, যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন হয়তো বা অ্যাপ্লাই করেছে, সেটা হয়তো ব্যাকলগে পড়েছে বা সামনে হয়তো করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা শুনেছি যে USCIS একটু শিথিল হয়তো করেছে, সেক্ষেত্রে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ। একটু শিথিল বলতে 75 কান্ট্রিজের ভিসা এখনো বন্ধ আছে জানুয়ারির পর থেকে, আর খুলে না এখনো। তো আপনারা এই ক্ষেত্রে শিথিল বললে এটাই বুঝবো যে ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে কিন্তু ভিসা দেওয়া শুরু হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনে দেখবেন যে অনুমানকরণের কথা বলে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু তারা অনুমানের কথাগুলো আপনারা সঠিক তথ্য হিসেবে ধরতে পারবেন না। অনুমান কোনো আইন না, এটা এখনো বলবৎ আছে, এখনো ভিসা দেওয়া শুরু হয় নাই। ভিসা যখন শুরু হবে আমরাই হয়তো চ্যানেলের মাধ্যমে বা ব্যক্তিগত ফেসবুকের মাধ্যমে এসে বলবো, কিন্তু আপনি অনুমান করে কোনো প্ল্যান করবেন না, অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। F4 ভিসা ক্যাটাগরি ভাই বোনের জন্য ক্যাটাগরি, ভাই বোন বা তাদের ছেলে মেয়ে একসাথে যারা আসবে, এই ক্ষেত্রে ভিসার প্রসেস হচ্ছে। আবার দুঃখজনক হলেও সত্য, অনেকে 221G যে সেকশনটা দিয়ে রিফিউজ করছে, অনেকে আবার 212F4 দিয়ে তাদেরকে ডিনাই করা হচ্ছে। 212F4 সেকশনটা হচ্ছে তারা অনুমান করছে যে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা তার ফ্যামিলি আমেরিকা এসে পাবলিক চার্জ হবেন। এই জিনিসটা যদি তারা সন্দেহ করে, এই জিনিসটা হবে গুরুতর। আর 221G সেকশনটা হচ্ছে রিফিউজাল, এটা 75 কান্ট্রি সবাইকে দিচ্ছে, এটা স্ট্যান্ডার্ড। আর 212F4 যদি দিয়ে থাকে, এটা তারা নির্দিষ্টভাবে সন্দেহ করছে যে এই ফ্যামিলিটা আমেরিকা এসে পাবলিক চার্জ হবে। সেই ক্ষেত্রে আপনাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান চাচ্ছে, অতীতে মনে আপনাদের প্রোগ্রামে বলেছিলাম, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান চাচ্ছে যে কে তাদেরকে টেক কেয়ার করবে, তারা এখানে আসলে কিভাবে চলবে, কোথায় থাকবে। এই জিনিসটার জন্য আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে কথা বলা উচিত, কারণ যদি একবার এই কারণে যদি আপনার ডিনাই হয়ে যায় তখন রিওপেন করাটা কঠিন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো আমাদের প্রচেষ্টা থাকে আপনাদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা এবং যত প্রশ্ন থাকে সেই উত্তরগুলো আসলে তুলে ধরা। আমরা চেষ্টা করব পরবর্তীতে নতুন ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল আইয়ের সকল আয়োজন। চ্যানেল আই স্টুডিও থেকে আমি রেজওয়ানা ইলফিস আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি।
আমি অ্যাটর্নি মঈন চৌধুরী দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।